2023-24 অর্থ বছরে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? নভেম্বর-2025। সঠিক উত্তর নিট ওয়ার। ব্যাখ্যা 2023-24 অর্থ বছর প্রধান 10টি পণ্যের রপ্তানি আয়ের চিত্র। নিট ওয়ার সমান $19,282 15 সেন্ট, ওভেন পোশাক সমান $16,869 16 সেন্ট, চামড়া ও চামড়াজাত পণ্য সমান $1,039 15 সেন্ট, কৃষি পণ্য সমান $964 34 সেন্ট, পাট ও পাটজাত পণ্য সমান $855 23 সেন্ট, হোম টেক্সটাইল সমান $851 1 সেন্ট, কটন ও কটন পণ্য সমান $554 5 সেন্ট, ইঞ্জিনিয়ারিং পণ্য সমান $486 75 সেন্ট, ফুটওয়্যার চামড়া ব্যতীত সমান $416 83 সেন্ট, হিমায়িত ও জীবন্ত মাছ সমান $376 68 সেন্ট, অন্যান্য সমান $2,773 94 সেন্ট। উৎস বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি পরিসংখ্যান। প্রশ্ন ভালনারেবল গ্রুপ ফিডিং ভিজিএফ কর্মসূচি সরকার কত সালে শুরু করে? সঠিক উত্তর 1974 সালে। ব্যাখ্যা ভালনারেবল গ্রুপ ফিডিং ভিজিএফ বা দুর্বল গোষ্ঠী খাদ্য কর্মসূচি 1974 সালের দুর্ভিক্ষের পর বাংলাদেশ সরকার বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর সহযোগিতায় ভালনারেবল গ্রুপ ফিডিং ভিজিএফ চালু করে। সূচনাকালে এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে 2 বছর ধরে প্রতি মাসে 31.25 কিলোগ্রাম গম সরবরাহ করা হতো। এখনো পর্যন্ত ভিজিএফ একটি মানবিক কর্মসূচি হিসেবে চলমান আছে, যা দুর্যোগকালীন সময় এবং প্রধান ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। ভিজিএফ কর্মসূচির প্রধান উদ্দেশ্যগুলো হল দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ও শিশুদের রোগ ব্যাধি প্রতিরোধ করা, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, বন্যার সময় বেকার জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা প্রদান করা, দরিদ্র জনগোষ্ঠীকে অস্থায়ী সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদান রাখা এবং অতিদরিদ্র জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। উৎস বিশ্ব ব্যাংক। প্রশ্ন বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। সঠিক উত্তর পরিকল্পনা কমিশন। ব্যাখ্যা বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন এর সাধারণ অর্থনীতি বিভাগ জেনারেল ইকোনমিক ডিভিশন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। বাংলাদেশে এ পর্যন্ত 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই 2020 জুন 2025। পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 1973-78। উৎস পরিকল্পনা কমিশন। প্রশ্ন 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটে খাতভিত্তিক বরাদ্দের বিবেচনায় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি? সঠিক উত্তর জনপ্রশাসন। ব্যাখ্যা 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট সার্বিকভাবে পরিচালন ও উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া একটি খাত। 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ 2,45,609 কোটি টাকা, পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ 5,44,391 কোটি টাকা। বাজেটে খাতভিত্তিক বরাদ্দের বিবেচনায় মূল খাতগুলো হল শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, স্বাস্থ্য, প্রতিরক্ষা, জনপ্রশাসন এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া 3টি খাত হচ্ছে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ 1,86,088 23.5%, শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ -1,10,657 14%, পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দের পরিমাণ -71,344 9%। উৎস অর্থ মন্ত্রণালয়। প্রশ্ন এসডিজি মেয়াদ শেষ হবে। সঠিক উত্তর 31 ডিসেম্বর 2030। ব্যাখ্যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে 2015 সালের 25-27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টস গোল এসডিজি গ্রহণ করে। এসডিজিতে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি টার্গেট নির্ধারণ করা হয়। 2030 সালের মধ্যে বাস্তবায়নের জন্য লক্ষ্য স্থির করা হয়। মেয়াদকাল 2016-2030 সাল, বাস্তবায়ন শুরু 1 জানুয়ারি 2016 সাল, মেয়াদ শেষ 31 ডিসেম্বর 2030 সাল। এসডিজির 17টি লক্ষ্যমাত্রা হল 1 দারিদ্র বিলোপ, 2 ক্ষুধামুক্তি, 3 সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 মানসম্মত শিক্ষা, 5 লিঙ্গ সমতা, 6 নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, 7 সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 8 শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, 10 অসমতার হ্রাস, 11 টেকসই নগর ও জনপদ, 12 পরিমিত ভোগ ও উৎপাদন, 13 জলবায়ু কার্যক্রম, 14 জলজ জীবন, 15 স্থলজ জীবন, 16 শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, 17 অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। উৎস জাতীয় তথ্য বাতায়ন। প্রশ্ন বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? নভেম্বর-2025। সঠিক উত্তর $2,820। ব্যাখ্যা 2024-25 অর্থ বছরের জিডিপি র সাময়িক হিসাব অনুসারে 2024-25 অর্থ বছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে $3,39,211 টাকা, $2,820। পূর্ববর্তী অর্থাৎ 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $3,04,102 টাকা, $2,738। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে $35,109 টাকা, $82। উৎস বিবিএস। প্রশ্ন বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত? নভেম্বর-2025। সঠিক উত্তর 650 টাকা। ব্যাখ্যা বয়স্ক ভাতা দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে 1997-98 অর্থ বছরে বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। বয়স্ক ভাতা চালু হয় 1998 সালের এপ্রিল থেকে। বাস্তবায়নকারী দপ্তর সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে জনপ্রতি মাসে 650 টাকা হারে ভাতা প্রদান করা হয়। 2025-26 অর্থ বছর। লক্ষ্য ও উদ্দেশ্য গোমরামুখ 1 বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, 2 পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি, 3 আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার, 4 চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা। উৎস সমাজসেবা অধিদপ্তর। প্রশ্ন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী কোন ধরনের ধানের উৎপাদন বেশি? সঠিক উত্তর বোরো ধান। ব্যাখ্যা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে আবাদকৃত জমির পরিমাণ আমন ধান আবাদকৃত জমির পরিমাণ 1,42,10,000 একর, বোরো ধান আবাদকৃত জমির পরিমাণ 12,05,3,000 একর, আউশ ধান আবাদকৃত জমির পরিমাণ 25,57,000 একর। উৎপাদনের পরিমাণ মেট্রিক টন আউশ ধান স্থানীয় প্লাস অন্যান্য সমান 29.73 লক্ষ, আমন ধান স্থানীয় প্লাস অন্যান্য সমান 166.56 লক্ষ, বোরো ধান স্থানীয় প্লাস অন্যান্য সমান 210.68 লক্ষ। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। প্রশ্ন 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির পরিমাণ কত? সঠিক উত্তর 2,30,000 কোটি টাকা।
ব্যাখ্যা 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেটের পরিমাণ -7,89,999 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি বাজেটের 3.62 ভাগ। বাজেটের পরিচালন ব্যয় 5,60,000 কোটি টাকা। জিডিপি 5.5%। মূল্যস্ফীতির লক্ষ্য 6.5%। বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত জুলাই যোদ্ধা। 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ 2,45,609 কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ 5,44,391 কোটি টাকা। সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ 2,07,629 কোটি টাকা। উৎস বাজেট 2025-2026। প্রশ্ন 2024-2025 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত? সঠিক উত্তর 48,283.93 মিলিয়ন মার্কিন ডলার। ব্যাখ্যা 2024-2025 অর্থ বছরের জুলাই জুন সময়ের রপ্তানি কার্যক্রম বিগত 2023-2024 অর্থ বছরে আমাদের রপ্তানি আয় হয়েছিল 44,469.74 মিলিয়ন মার্কিন ডলার। চলতি 2024-2025 অর্থ বছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা 50,000.00 মিলিয়ন মার্কিন ডলার। 2024-2025 অর্থ বছরের জুলাই জুন সময়ের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় 48,283.93 মিলিয়ন মার্কিন ডলার, যা বিগত 2023-2024 অর্থ বছরের জুলাই জুন সময়ের রপ্তানি আয় 44,469.74 মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 8.58% বেশি এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা 50,000.00 মিলিয়ন মার্কিন ডলারের 96.57%। উৎস রপ্তানি উন্নয়ন ব্যুরো। প্রশ্ন বাংলাদেশের জিডিপি সার্বিকভাবে কতটি খাত নিয়ে গঠিত? সঠিক উত্তর 19টি। ব্যাখ্যা অর্থনীতির খাত বাংলাদেশের জিডিপি কি উৎপাদনের ভিত্তিতে 3টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে, যথা কৃষি খাত, শিল্প খাত ও সেবা খাত। সার্বিকভাবে জিডিপি 19টি খাত নিয়ে গঠিত। এই 19টি খাত 3টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত এবং 6টি খাত উপখাতে বিভক্ত রয়েছে। জিডিপির সার্বিক খাতগুলো হলো 1 কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ, উপখাত 4টি, 2 খনিজ ও খনন, গ্যাস, তেল ইত্যাদি, উপখাত 2টি, 3 ম্যানুফ্যাকচারিং, উপখাত 3টি, 4 বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উপখাত 2টি, 5 পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার কার্যক্রম, 6 নির্মাণ, 7 পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত, 8 পরিবহন এবং সংরক্ষণ, উপখাত 5টি, 9 আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম, 10 তথ্য ও যোগাযোগ, 11 আর্থিক এবং বীমা কার্যক্রম, উপখাত 3টি, 12 রিয়েল এস্টেট কার্যক্রম, 13 পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম, 14 প্রশাসনিক ও সহায়তামূলক পরিষেবা কার্যক্রম, 15 জনপ্রশাসন ও প্রতিরক্ষা, 16 শিক্ষা, 17 মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম, 18 শিল্পকলা ও বিনোদন, 19 অন্যান্য সেবা কার্যক্রম। উৎস অর্থনীতি সমীক্ষা 2024। প্রশ্ন সাময়িক হিসাব অনুযায়ী 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার। সঠিক উত্তর 3.97%। ব্যাখ্যা সাময়িক হিসাব অনুযায়ী 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 3.97%। চূড়ান্ত হিসাব অনুযায়ী 2023-24 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4.22%। 2024-25 অর্থ বছরে জিডিপি সাময়িক হিসাব। বাংলাদেশের জিডিপি খাতভিত্তিক অবদান 2024-25 কৃষি 10.94%, শিল্প 37.44%, সেবা 51.62%। বাংলাদেশের জিডিপি খাতভিত্তিক প্রবৃদ্ধির হার 2024-25 কৃষি 1.79%, শিল্প 4.34%, সেবা 4.51%। উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রশ্ন 2025-26 অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পরিমাণ কত? সঠিক উত্তর 5,64,000 কোটি। ব্যাখ্যা 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেটের পরিমাণ -7,89,999 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি বাজেটের 3.62 ভাগ। বাজেটের পরিচালন ব্যয় 5,60,000 কোটি টাকা। জিডিপি 5.5%। মূল্যস্ফীতির লক্ষ্য 6.5%। বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত জুলাই যোদ্ধা। 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ 2,45,609 কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ 5,44,391 কোটি টাকা। সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ 2,07,629 কোটি টাকা। উৎস বাজেট 2025-2026। প্রশ্ন চালু করা হয় কত সালে? সঠিক উত্তর 2013 সালে। ব্যাখ্যা ইটেন এর পূর্ণরূপ ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার চালু করা হয় 2013 সালে। এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ। এটি 12 ডিজিটের একটি নম্বর। একজন করদাতাকে সহজে ঘরে বসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। www.incometax.gov.bd এই সাইট গেলে নিবন্ধন নেওয়া যাবে। উৎস জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট। প্রশ্ন বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আয় করে? সঠিক উত্তর মূল্য সংযোজন কর। ব্যাখ্যা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। অনুদান ব্যতীত করসমূহ 5,18,000 কোটি টাকা। এনবিআর নিয়ন্ত্রিত করসমূহ 4,99,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত করসমূহ 19,000 কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা। মোট রাজস্ব 5,69,000 কোটি টাকা। রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক আহরিত করসমূহের উৎস মূল্য সংযোজন কর 1 88,518 কোটি টাকা। আয় মুনাফা ও মূলধনের উপর কর 1 82,001 কোটি টাকা। সম্পূরক শুল্ক 68,244 কোটি টাকা। আমদানি শুল্ক 51,438 কোটি টাকা। আবগারি শুল্ক 6,091 কোটি টাকা। রপ্তানি শুল্ক 78 কোটি টাকা। উৎস অর্থ মন্ত্রণালয়। প্রশ্ন তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? নভেম্বর-2025। সঠিক উত্তর কুষ্টিয়া। ব্যাখ্যা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর জেলা। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। প্রশ্ন 2025-26 অর্থ বছরের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? সঠিক উত্তর 2,000 কোটি টাকা।
ব্যাখ্যা 2025-26 অর্থ বছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,44,391 কোটি টাকা। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,45,609 কোটি টাকা। উন্নয়ন ব্যয় পরিচালন ব্যয় মিলে মোট বাজেটের আকার পাওয়া যায় 2,45,609 প্লাস 5,44,391 সমান 90,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীর ক্ষমতায়ন সহ সার্বিক উন্নয়নে 125 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। স্টার্টআপ তহবিল বাবদ 100 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। ব্লু ইকোনমি সম্পদ আহরণে গবেষণা তহবিল বাবদ 100 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা তহবিলে 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলা তহবিলে 8,000 কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ব্যবস্থাপনা তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। পরিচালন ঋণ হিসাবে 12,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উৎস অর্থ মন্ত্রণালয়। প্রশ্ন চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? নভেম্বর-2025। সঠিক উত্তর মৌলভীবাজার। ব্যাখ্যা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর জেলা। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। প্রশ্ন 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ কত? সঠিক উত্তর 61 বিলিয়ন। ব্যাখ্যা 2024-25 অর্থ বছরে দেশে মোট 61 বিলিয়ন বা 6,100 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা এর আগের 2023-24 অর্থ বছরের চেয়ে 7% কম। আগের অর্থ বছরে আমদানি হয়েছিল 6,514 কোটি ডলারের পণ্য। পরিমাণের দিক থেকে 2024-25 অর্থ বছরে আমদানি বেড়েছে। সব মিলিয়ে 14 কোটি টন পণ্য আমদানি হয়েছে, যা এর আগের 2023-24 অর্থ বছরের 13 কোটি 76 লাখ টনের চেয়ে 4% বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন 50টি শুল্ক স্টেশনে 2024-25 অর্থ বছরে খালাস হওয়া পণ্যের তথ্য পর্যালোচনা করে আমদানির এই চিত্র পাওয়া গেছে। উৎস প্রথম আলো। প্রশ্ন 2025-26 অর্থ বছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত? সঠিক উত্তর 6.5%। ব্যাখ্যা 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেটের পরিমাণ -7,89,999 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি বাজেটের 3.62 ভাগ। বাজেটের পরিচালন ব্যয় 5,60,000 কোটি টাকা। জিডিপি 5.5%। মূল্যস্ফীতির লক্ষ্য 6.5%। বাজেটে করমুক্ত আইসীমায় নতুন সংযুক্ত জুলাই যোদ্ধা। 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ 2,45,609 কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ 5,44,391 কোটি টাকা। সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ 2,07,629 কোটি টাকা। উৎস বাজেট 2025-2026। প্রশ্ন মূসকের আদর্শ হার কত শতাংশ? সঠিক উত্তর 15%। ব্যাখ্যা ডানমুখী দ্বৈত তীর মূসক হল স্বনির্ধারণী পরোক্ষ কর। সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের উপর আরোপিত করি ওই পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক। ডানমুখী দ্বৈত তীর বাংলাদেশে 1991 সালে 1 জুলাই মূল্য সংযোজন কর চালু হয়। ডানমুখী দ্বৈত তীর মূসকের আদর্শ হার 15%। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূসকের হার 15% এবং রপ্তানির ক্ষেত্রে মূসকের হার 0% প্রযোজ্য। উৎস জাতীয় রাজস্ব বোর্ড লিঙ্ক। প্রশ্ন 2024-25 অর্থ বছরে বাংলাদেশের কোন দেশ থেকে প্রাপ্ত রপ্তানি আয় সর্বোচ্চ? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রপ্তানি আয়। দেশের নাম রপ্তানি আয় 1 যুক্তরাষ্ট্র সমান 7,599.53। 2 জার্মানি সমান 4,850.89। 3 যুক্তরাজ্য সমান 4,477.98। 8 স্পেন সমান 3,473.99। 5 ফ্রান্স সমান 2,281.95। 6 নেদারল্যান্ড সমান 1934.14। 7 পোল্যান্ড সমান 1672.4। 8 ইতালি সমান 1595.64। 9 ভারত সমান 1569.24। 10 কানাডা সমান 1315.59। উৎস রপ্তানি উন্নয়ন ব্যুরো। প্রশ্ন বিওস কোন ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর ফার্মওয়্যার। ব্যাখ্যা সঠিক উত্তর খ ফার্মওয়্যার বিওস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিওস হলো কম্পিউটারের ফার্মওয়্যার বা স্থায়ী সফটওয়্যার। বিওস সাধারণত মাদারবোর্ডে থাকে। কম্পিউটার তার সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে। পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সেই নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের যোগাযোগ ঘটে বিওসের সাহায্যে। বিওস অপারেটিং সিস্টেম ওএস এবং মাউস কিবোর্ডের মতো বাহ্যিক ডিভাইসগুলোর মধ্যে তথ্য পরিচালনা করে। ডিআইওএস এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সাথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে। উৎস 1 মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 2 ব্রিটানিকা। প্রশ্ন গেমিং এবং এয়ারক্রাফট সিমুলেটর নিয়ন্ত্রণে ব্যবহৃত জয়স্টিক কী ধরনের ডিভাইস? সঠিক উত্তর ইনপুট ডিভাইস। ব্যাখ্যা সঠিক উত্তর গ ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস। এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে। উদাহরণ কিবোর্ড ওএমআর মাউস ট্র্যাকবল স্ক্যানার জয়স্টিক ডিজিটাইজার টাচ স্ক্রিন লাইট পেন বারকোড রিডার গ্রাফিক্স প্যাড পয়েন্ট অফ সেল ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। আউটপুট ডিভাইস কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে। আউটপুট ডিভাইসের উদাহরণ মনিটর প্রিন্টার প্লটার স্পিকার মাল্টিমিডিয়া প্রজেক্টর ইমেজ সেটার ফিল্ম রেকর্ডার হেডফোন ইত্যাদি। ইনপুট আউটপুট ডিভাইস কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়, যেমন হার্ড ডিস্ক, সিডি বা ডিভিডি, পেন ড্রাইভ, টাচ স্ক্রিন ইত্যাদি। উৎস 1 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -1 এসএসসি ও দাখিল ভোকেশনাল। ও 2 প্রশ্ন ডিএনএ ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার হয়? সঠিক উত্তর বায়োইনফরমেটিক্স।
ব্যাখ্যা সঠিক উত্তর খ বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা। বায়োইনফরমেটিক্সের প্রয়োগ, ব্যবহার, প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদম, ভিজুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে সিকোয়েন্স এলাইনমেন্ট, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার, প্রোটিনের গঠন, প্রোটিনের ভবিষ্যৎ গঠন, জিন সূত্রের ভবিষ্যৎ, প্রোটিনের মিথস্ক্রিয়া, জিনোমের ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী প্রকল্প। প্রশ্ন 0.105 10 সমান 8। সঠিক উত্তর 0.065। ব্যাখ্যা সঠিক উত্তর ক 0.065 দশমিক ভগ্নাংশকে অক্টালে রূপান্তর। ধাপ -1 ভগ্নাংশকে অক্টাল ভিত্তি 8 দিয়ে গুণ করতে হবে। গুণফলের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ আলাদা করতে হবে এবং পূর্ণ অংশটি সংরক্ষণ করতে হবে। ধাপ -2 গুণফলের ভগ্নাংশকে পুনরায় 8 দিয়ে গুণ করতে হবে এবং পূর্ণ অংশ ও ভগ্নাংশ আলাদা করতে হবে। এই প্রক্রিয়া যতক্ষণ না ভগ্নাংশ শূন্য হয় ততক্ষণ চালাতে হবে। যদি কমপক্ষে 5-6 বার গুণ করার পরও ভগ্নাংশ শূন্য না হয় তবে এই অবস্থায় কার্যক্রম শেষ করতে হবে। ধাপ -3 সংরক্ষিত পূর্ণ অংশগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত এমএসডি থেকে এলএসডি সাজালে কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং 0.105 10 সমান 0.065। 8 উৎস মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগ্রাম। সুতরাং 0.105 10 সমান 0.065। 8 উৎস মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ওসিআর এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। ব্যাখ্যা সঠিক উত্তর ক অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওসিআর হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডারের সংক্ষিপ্ত রূপ। এটি মূলত একটি ইনপুট ডিভাইস। ওসিআর বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার করতে সক্ষম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শুধু মুদ্রিত লেখা নয়, হাতের লেখাও পড়তে পারে। ওসিআর এর কার্যপ্রণালী ওসিআর সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়। প্রথমে ওসিআর যন্ত্রটি ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। এরপর ওসিআর সফটওয়্যার সেগুলোকে এসকি টেক্সটে রূপান্তরিত করে। ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার চিনতে পারে। ওসিআর এর ব্যবহার ইন্স্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়া, চিঠির পিনকোড শনাক্তকরণ, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল প্রক্রিয়াকরণ ইত্যাদি। উৎস মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন রেটিনা স্ক্যান কোন ধরনের বায়োমেট্রিক সিস্টেম? সঠিক উত্তর ইউনিমোডাল সিস্টেম। ব্যাখ্যা সঠিক উত্তর গ ইউনিমোডাল সিস্টেম। বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে স্বয়ংক্রিয় স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি। বায়োমেট্রিক সিস্টেমের ধরন ইউনিমোডাল সিস্টেম। একটি ইউনিমোডাল বায়োমেট্রিক সিস্টেম একটি একক বায়োমেট্রিক মার্কার থেকে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার এবং বিশ্লেষণ করে। উদাহরণস্বরূপ একটি রেটিনা স্ক্যান। এই সিস্টেমগুলি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বা কোনো অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে। মাল্টিমোডাল সিস্টেম একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিরাপত্তা আরও বাড়ানো হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফেস রিকগনিশন। উৎস ব্রিটানিকা। প্রশ্ন কোনটি নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস? সঠিক উত্তর হার্ড ডিস্ক ড্রাইভ। ব্যাখ্যা সঠিক উত্তর গ হার্ড ডিস্ক নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি সেই মেমোরি যা বিদ্যুৎ বন্ধ থাকলেও সংরক্ষিত তথ্য বজায় রাখে। হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি হলো এক ধরনের সহায়ক মেমোরি যা নন ভোলাটাইল, তাই এটি অসক্রিয় প্রোগ্রাম সংরক্ষণ এবং ডেটা আর্কাইভ করার জন্য উপযুক্ত। হার্ড ডিস্ক হলো কম্পিউটারের একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম যা অসংখ্য ফ্লপি ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা রাখে। এটি কম্পিউটারের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে। হার্ড ডিস্ক স্থায়ীভাবে কম্পিউটারের ভিতরে বসানো থাকে, তবে বহিরাগত বা বহনযোগ্য হার্ড ডিস্কও ব্যবহার করা যায়। হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য। একটি কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে সংযুক্ত করে তথ্য প্রসেস করা হলে সেটি অন্য কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভেও ব্যবহার করা যায়। অন্যদিকে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায়। ক্যাশ মেমোরি এটি সিপিইউ চিপে থাকা একটি ছোট দ্রুত RAM যা প্রায় ব্যবহৃত নির্দেশাবলী এবং ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য সংরক্ষণ করে। র্যামের মতোই ক্যাশ মেমোরি ভোলাটাইল। রেজিস্টার এগুলো ছোট অত্যন্ত দ্রুত RAM যা সিপিইউ বর্তমান নির্দেশাবলী এবং ডেটা ধারণ করার জন্য ব্যবহার করে। রেজিস্টার ও ভোলাটাইল। সূত্র কম্পিউটার শিক্ষা এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা। প্রশ্ন বস্তু ও ডিভাইসকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করার প্রযুক্তি। সঠিক উত্তর আইওটি। ব্যাখ্যা সঠিক উত্তর খ আইওটি ইন্টারনেট অফ থিংস এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে নানা ধরনের বস্তু, যন্ত্র, সেন্সর, ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করে। তাকে ইন্টারনেট অফ থিংস বা আইওটি বলে। আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার, যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে। এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। উৎস 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী, মো মাহবুবুর রহমান। 2 ব্রিটানিকা। প্রশ্ন বাইনারি সংখ্যা 11,01,1.1.1 2 কে অক্টাল সংখ্যায় রূপান্তর। সঠিক উত্তর 151.64। ব্যাখ্যা সঠিক উত্তর গ 151.64 ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। 1 বাইনারি সংখ্যাটির অঙ্কগুলোকে বাম দিক থেকে ক্রমান্বয়ে ডান দিকে 3 বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করতে হবে। 2 যদি সর্বডানের গ্রুপ তৈরিতে 3 বিট না থাকে তাহলে প্রয়োজন অনুসারে ডান দিকে একটি বা দুটি 0 0 বসিয়ে 3 বিটের গ্রুপ সম্পন্ন করতে হবে। 3 প্রতিটি গ্রুপের সমতুল্য অক্টাল সংখ্যার মান বসালে বাইনারি সংখ্যাটি অক্টাল সংখ্যায় রূপান্তরিত হবে। সুতরাং 11,01,1.1101 2 সমান 151.64। 8 উৎস মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ। প্রশ্ন নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনটি? সঠিক উত্তর লেজার প্রিন্টার। ব্যাখ্যা সঠিক উত্তর খ লেজার প্রিন্টার। কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা -1 ইম্প্যাক্ট প্রিন্টার ও 2 নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়। এই ধরনের প্রিন্টারের রেজোলিউশন ও গতি কম থাকে, দাম তুলনামূলকভাবে কম থাকে। ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা লাইন প্রিন্টার, অক্ষর প্রিন্টার, ডট ম্যাট্রিক্স। নন ইম্প্যাক্ট প্রিন্টার যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়। এই ধরনের প্রিন্টারের রেজোলিউশন ও গতি বেশি থাকে, দাম তুলনামূলকভাবে বেশি থাকে। নন ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার। উৎস
কম্পিউটারের রেজুলেশন ও গতি বেশি থাকে, দাম তুলনামূলকভাবে বেশি থাকে। প্রশ্ন, রেজিস্টারের প্রতিটি ফ্লিপ ফ্লপ কত বিট তথ্য সংরক্ষণ করতে পারে? সঠিক উত্তর 1 বিট। ব্যাখ্যা, সঠিক উত্তর ক 1 বিট রেজিস্টার। রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ ফ্লপ 1 বিট তথ্য সংরক্ষণ করতে পারে। একটি এমবেড রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে যা বাইনারি এমবেড তথ্য সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে। রেজিস্টারে ডাটার স্থানান্তর তিনভাবে হতে পারে: প্যারালাল স্থানান্তর, সিরিয়াল স্থানান্তর, মিশ্রভাবে স্থানান্তর। উৎস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত। প্রশ্ন, রোম কোন ধরনের মেমরি? সঠিক উত্তর নন ভোলাটাইল মেমরি। ব্যাখ্যা, সঠিক উত্তর খ প্রসেসিং মেমরি। রোম রিড অনলি মেমরি। রমের পূর্ণরূপ হল রিড অনলি মেমরি। এটি সাধারণত একটি ছোট কম্পিউটার মেমরি যা বিশেষ উদ্দেশ্যের তথ্য সংরক্ষণ করে, যেমন কোনো প্রোগ্রাম যা পরিবর্তন করা যায় না। রোম হলো নন ভোলাটাইল মেমরি, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে এর তথ্য হারায় না। রোম প্রোগ্রামগুলো কম্পিউটারের জন্য অত্যাবশ্যকীয়, যেমন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম যা কম্পিউটার চালু করে এবং অপারেটিং সিস্টেম লোড করে, অথবা বিওস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যা ব্যক্তিগত কম্পিউটারের বাহ্যিক ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রম, ইপ্রম এবং ইইপিআরওএম হলো রোমের রিড অনলি মেমরি বিভিন্ন ধরন। উৎস, ব্রিটানিকা। প্রশ্ন, ফ্লপি ডিস্ক কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তর স্টোরেজ ডিভাইস। ব্যাখ্যা, সঠিক উত্তর গ স্টোরেজ ডিভাইস। ফ্লপি ডিস্ক হলো একটি চৌম্বকীয় স্টোরেজ মাধ্যম যা কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। স্টোরেজ ডিভাইস: হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ, অপটিক্যাল স্টোরেজ ডিভাইসেস অ্যান্ড সলিড স্টেট ড্রাইভস, এসএসডিএস, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি, রোম রিড অনলি মেমরি। উৎস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -1 এসএসসি ও দাখিল, ভোকেশনাল ও মৌলিক। প্রশ্ন, কোন গেটে ইনপুট 1 হলে আউটপুট 0 হয়? সঠিক উত্তর নট গেট। ব্যাখ্যা, সঠিক উত্তর গ নট গেট। যে গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেট বলে। এই গেটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1। উৎস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত। প্রশ্ন, কোনটি পাওয়ার ব্যাকআপ পদ্ধতি নয়? সঠিক উত্তর এক্সপিএস। ব্যাখ্যা, এক্সপিএস পাওয়ার ব্যাকআপ পদ্ধতি নয়। পাওয়ার ব্যাকআপ মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি যেন নিরবিচ্ছিন্নভাবে চালু থাকে সেই উদ্দেশ্যে পাওয়ার ব্যাকআপ সিস্টেম ব্যবহার করা হয়। এতে সাধারণত একটি ব্যাটারি ব্যাংক থাকে যা মেইন পাওয়ার থাকাকালে চার্জ হয় এবং পাওয়ার চলে গেলে সেই সংরক্ষিত শক্তি ব্যবহার করে যন্ত্র চালু রাখে। পাওয়ার ব্যাকআপ সিস্টেমের প্রধান অংশগুলো: ইউটিলিটি, প্রধান বিদ্যুৎ উৎস, ফিল্টার, ইলেকট্রোম্যাগনেটিক ও রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজ কমায়, সার্জ সাপ্রেসর, হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়, ট্রান্সফার সুইচ, মেইন ও ব্যাকআপ পাওয়ারের মধ্যে পরিবর্তন ঘটায়, এভিআর, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ স্থিতিশীল রাখে, ব্যাটারি চার্জার, ব্যাটারি চার্জ করে রাখে, ইনভার্টার, ডিসি থেকে এসিতে রূপান্তর করে। প্রকারভেদ অনুযায়ী নাম: ইপস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ইপস ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, কিউপিএস কুইক পাওয়ার সাপ্লাই। উৎস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণী, মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রশ্ন, কাউন্টার কি? সঠিক উত্তর একটি সিকোয়েন্সিয়াল সার্কিট। ব্যাখ্যা, সঠিক উত্তর খ একটি সিকোয়েন্সিয়াল সার্কিট। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। কাউন্টারের ইনপুট পালস, যাকে কাউন্ট পালস বলা হয়, ক্লক পালস বা অন্য কোন পালস হতে পারে। কাউন্ট নির্দিষ্ট সময় পরপর আসতে পারে বা অনিয়মিতভাবেও আসতে পারে। কাউন্টার বিভিন্ন সিকোয়েন্স বা ক্রম অনুসরণ করতে পারে, তবে সবচেয়ে সরল ও সহজ সিকোয়েন্স হলো বাইনারি সিকোয়েন্স। যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলা হয়। একটি n-বিট বাইনারি কাউন্টার হলো n-টি ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট গেট যা বাইনারি n-বিট অর্থাৎ 0 থেকে 2 এর ঘাত অক্ষর n-1 পর্যন্ত গণনার সিকোয়েন্সকে অনুসরণ করতে পারে। কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলে। কোন কাউন্টারে n-টি ফ্লিপ ফ্লপ থাকলে তার মডিউলাস 2 এর ঘাত অক্ষর n হয়। কাউন্টারের ফ্লিপ ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধি করা যায়। উৎস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, কোন শর্টকাট দিয়ে নতুন ডকুমেন্ট তৈরি করা হয়? সঠিক উত্তর Ctrl+N। ব্যাখ্যা, সঠিক উত্তর খ Ctrl+N গুরুত্বপূর্ণ কিছু কমান্ড: Ctrl+E সেন্টার দ্য টেক্সট, Alt+W adjust the zoom magnification, Ctrl+O open a document, Ctrl+N create a new document, Ctrl+L align the text to the left, Ctrl+R align the text to the right, Ctrl+Z undo the previous action, Ctrl+Y redo the previous action if possible, Ctrl+S save the document, Ctrl+W close the document, Ctrl+C copy the selected content to the clipboard, Ctrl+V paste the contents of the clipboard, Ctrl+B apply bold formatting to text, Ctrl+I apply italic formatting to text, Ctrl+U apply underline formatting to text, Ctrl+left bracket decrease the font size by half point, Ctrl+right bracket increase the font size by half point. EAC cancel a command. উৎস, মাইক্রোসফট ওয়েবসাইট। Ctrl+right bracket increase the font size by half. প্রশ্ন, ক্রায়োসার্জারিতে কোনটি সাধারণত ব্যবহৃত হয়? সঠিক উত্তর তরল নাইট্রোজেন। ব্যাখ্যা, সঠিক উত্তর ক তরল নাইট্রোজেন। ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত ঠান্ডা, সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিম্নে দেওয়া হলো: তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি। উৎস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রশ্ন, কম্পিউটার চালু করার সময় কোন অংশ প্রথম কাজ শুরু করে? সঠিক উত্তর বায়োস। ব্যাখ্যা, সঠিক উত্তর গ BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা সংরক্ষিত থাকে এবং CPU ব্যবহার করে কম্পিউটার চালু করার সময় স্টার্টআপ প্রক্রিয়া সম্পন্ন করে। এর প্রধান কাজ হলো উপলব্ধ পেরিফেরাল ডিভাইসগুলো চিহ্নিত করা এবং অপারেটিং সিস্টেমকে প্রধান মেমোরিতে লোড করা। স্টার্টআপের পর BIOS OS এবং পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার সমস্ত কাজ ধাপে ধাপে সম্পাদন করে। পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার অনুসরণ করে সেগুলো একটি ইলেকট্রনিক চিপে সংরক্ষিত থাকে। এই চিপটিকে BIOS বলা হয় এবং এটি মাদারবোর্ডে থাকে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ BIOS এর মাধ্যমে ঘটে। BIOS এর নির্দেশগুলো অনুসরণ করে প্রসেসর কম্পিউটারের সকল উপাদানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং সেগুলোর নিয়ন্ত্রণ পরিচালনা করে। উৎস, 1 মৌলিক কম্পিউটার শিক্ষা, BBA প্রোগ্রাম, বাংলাদেশ। প্রশ্ন, কোনটি ইবুক রিডার হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কিন্ডল। ব্যাখ্যা, সঠিক উত্তর খ কিন্ডল। ইবুকের পূর্ণাঙ্গ অর্থ হলো ইলেকট্রনিক বুক। প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ইবুক বলা হয়, যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়। এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিডার দিয়ে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে Amazon.com এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। ইবুকের জনক হলেন মাইকেল এস হার্ট। তাকে ইবুকের আবিষ্কারক বা জনক বলা হয় কেননা তিনি ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ইবুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গের উদ্যোক্তা ছিলেন।
বাকি অপশনগুলো সাফারি এবং ক্রোম, এগুলো ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে, তবে এগুলো ইবুক রিডার হিসেবে পরিচিত নয়। কিউরিও, এটি একটি ব্রাউজার এক্সটেনশন যা ওয়েব ব্রাউজারের সাথে ব্যবহার করা হয়। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ। প্রশ্ন, কোন ধরনের ফ্লিপ ফ্লপকে ডিলে ফ্লিপ ফ্লপ বলা হয়? সঠিক উত্তর ডি ফ্লিপ ফ্লপ। ব্যাখ্যা, সঠিক উত্তর ডি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপের দুটি স্থায়ী অবস্থা 0, 1 আছে এবং এটি দুটি স্থায়ী অবস্থার যে কোনো একটিতে থাকতে পারে। ধরা যাক এটি প্রথম অবস্থায় আছে, তাহলে এটি প্রথম অবস্থাতেই থাকবে যতক্ষণ না এতে বাইরে থেকে একটি তড়িৎ প্রবাহ, যাকে ট্রিগার বলা হয়, দেওয়া হচ্ছে। ফ্লিপ ফ্লপের একটি আউটপুট অপর আউটপুটের বিপরীত হয়। ফ্লিপ ফ্লপের ব্যবহার, বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়। 6.9.2 ফ্লিপ ফ্লপের প্রকারভেদ। ফ্লিপ ফ্লপ সাধারণত 5 প্রকারের হয়ে থাকে, যথা এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, উইজার্ড সফটওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ভিআর পরিবেশ তৈরি। ব্যাখ্যা, সঠিক উত্তর ক, ভিআর পরিবেশ তৈরি। ভার্চুয়াল রিয়েলিটি ভিআর হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়। প্রযুক্তির ব্যবহার ত্রিমাত্রিক 3D ইমেজ তৈরি করে ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়। ব্যবহৃত সফটওয়্যার উইজার্ড, ভিআর টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়ার। উৎস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান। প্রশ্ন, হেক্সাডেসিমেল সংখ্যা 30716 কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হয়? সঠিক উত্তর 775। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, 775 পূর্ণ হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। 1 হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে হেক্সাডেসিমেল সংখ্যার বেদ 16 দ্বারা গুণ করতে হবে। 2 গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 16 এর ঘাত 0 হতে বাড়াতে হবে। উদাহরণস্বরূপ, একক স্থানীয় অঙ্ককে 160 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 161 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 162 দ্বারা গুণ করতে হবে। 3 হেক্সাডেসিমেল সংখ্যার কোনো অঙ্ক যদি এ, বি, সি, ডি, ই বা এফ হয়, তাহলে যথাক্রমে 10, 11, 12, 13, 14 ও 15 দিয়ে গুণ করতে হবে। 4 প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে দশমিক সমতুল্য মান পাওয়া যাবে। সুতরাং 30716 সমান 775 10। উৎস মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, প্রধান সার্কিট বোর্ড যেখানে সকল কম্পোনেন্ট সংযুক্ত থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর মাদারবোর্ড। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভিতরে থাকা প্রধান সার্কিট বোর্ড যেখানে সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযোজনের সুযোগ থাকে। মাদারবোর্ডকে প্রায়শই কম্পিউটারের মেরুদণ্ড বা ব্যাকবোন বলা হয়, কারণ এটি সব উপাদানকে একত্রিত করে সংযোগ প্রদান করে। ভালো ব্র্যান্ডের মধ্যে রয়েছে গিগাবাইট, ইন্টেল, ফক্সকন, এসএস ইত্যাদি। অবস্থান ও আকার, মাদারবোর্ড কম্পিউটারের কেসের ভেতরে সবচেয়ে বড় বোর্ড। একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে। বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ। সূত্র 1 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -1 ভোকেশনাল। 2 ব্রিটানিকা। প্রশ্ন, কোন ডিভাইস ডিসি সাপ্লাইকে এসি তে রূপান্তর করে? সঠিক উত্তর ইনভার্টার। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, ইনভার্টার পাওয়ার ব্যাকআপ বা ইনভার্টার হলো এমন এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা যা বিদ্যুৎ বিভ্রাটের সময় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল রাখে, ফলে তথ্য ও যন্ত্রের সুরক্ষা নিশ্চিত হয়। পাওয়ার ব্যাকআপ মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি যেন নিরবিচ্ছিন্নভাবে চালু থাকে, সেই উদ্দেশ্যে পাওয়ার ব্যাকআপ সিস্টেম ব্যবহার করা হয়। এতে সাধারণত একটি ব্যাটারি ব্যাংক থাকে যা মেইন পাওয়ার থাকাকালে চার্জ হয় এবং পাওয়ার চলে গেলে সেই সংরক্ষিত শক্তি ব্যবহার করে যন্ত্র চালু রাখে। ইনভার্টার বা পাওয়ার ব্যাকআপ ডিভাইসের কাজ, এটি ব্যাটারির ডিসি সাপ্লাইকে এসি পাওয়ারে রূপান্তর করে। মেইন এসি পাওয়ার উপস্থিত থাকলে এটি কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে পাওয়ার সরবরাহ করে এবং একই সঙ্গে ব্যাটারিকে চার্জ দেয়। মেইন পাওয়ার চলে গেলে ব্যাটারিতে জমা থাকা ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তর করে তাৎক্ষণিকভাবে সরবরাহ করে। সূত্র কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -1 ভোকেশনাল।